প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। বরাবর নেই আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। গতদিনে আমরা যে বিষয়টির উপর আলোচনা করেছিলাম সেটি হচ্ছে তথ্য উপাত্ত। এই তথ্য উপাত্তর মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে গণসংখ্যা নিবেশনের সারণী কীভাবে নির্ণয় করে, তারপরে কেন্দ্রীয় প্রবণতা, তারপর বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, মধ্যক এবং প্রচুরক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টির উপর আমি আলোচনা করব সেটি হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। অবিন্যস্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। এই অবিন্যস্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি এখানে দুইটি আছে। একটি হচ্ছে সরাসরি, অর্থাৎ সরাসরিভাবে গাণিতিক গড় নির্ণয়, আর একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। সরাসরি গাণিতিক গড় নির্ণয় আমরা কিভাবে করব সেটা আমি এখন একটু আলোচনা, সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করব সে বিষয়টি আমি দেখাবো। আর তো প্রথমে আসি আমরা সরাসরি গাণিতিক গড় কিভাবে নির্ণয় করব সেটি হচ্ছে, গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি প্রক্রিয়া হচ্ছে এখানে একটি, আমরা এখানে দুইটি সমস্যা উল্লেখ করেছি। একটি সমস্যা হচ্ছে 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে আমরা দিয়েছি। এটি হচ্ছে অবিন্যস্ত পদ্ধতিতে, কারণ উপাত্তগুলো যেখানে এলোমেলোভাবে সাজানো থাকে সেটি হচ্ছে অবিন্যস্ত, আর যেখানে সুশৃঙ্খলভাবে অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজানো থাকে সেটি হচ্ছে বিন্যস্ত। আমরা অবিন্যস্ত পদ্ধতির মধ্যে থেকে আমরা এই গাণিতিক গড়গুলো নির্ণয় করব। গাণিতিক গড় নির্ণয় করার সূত্র হচ্ছে, গাণিতিক গড় নির্ণয় করার সূত্র হচ্ছে গাণিতিক গড় সমান হচ্ছে এখানে উপাত্তগুলোর, এখানে উপাত্ত আছে 20টা, এই 20টার উপাত্তগুলোর সমষ্টি, আর ভাগ হচ্ছে মোট উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তগুলোর সমষ্টি, ভাগ হচ্ছে মোট উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তগুলোর সমষ্টি এগুলো 40, 41, 45, 18, 41, 20, 45, 41, 45, 15, 20, 40, 18, তারপর 20, তারপর 15, 47, 48, 48, 49 এবং 19। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল এখানে আমরা দেখাইতে পারবো, এটা যোগ এত যোগ এত ডট ডট ইত্যাদি। আমরা সংক্ষিপ্তভাবে 40 যোগ কত, 40 যোগ 41 যোগ 45 যোগ 18 যোগ 20 যোগ 45 যোগ 41 যোগ 45 যোগ 25 যোগ 20 যোগ 40 যোগ 18 যোগ 20 যোগ 45 যোগ 47 যোগ 48 যোগ 48 যোগ 49 যোগ 19। এ নিয়ে মোট এখানে 20টি উপাত্ত আছে, ভাগ 20। তাহলে এটা যোগ করলে হবে তোমার হবে 715 ভাগ 20। এটি আমরা যদি যোগ গড় করি তাহলে এখানে 35.0
75। এটি হচ্ছে গাণিতিক গড় 35.75। আমরা এটা নির্ণয় করতে পারবো। গাণিতিক গড়কে আমরা সাধারণত অতএব নির্ণয় গাণিতিক গড় কি সাধারণত আমরা এক্স বার দ্বারা প্রকাশ করে থাকি, এটিকে বার বলে। তাহলে এক্স বার, তাহলে 715/20 সবার হচ্ছে 35.5। এটি হচ্ছে আমাদের সরাসরি গড় নির্ণয়। এটা হচ্ছে গাণিতিক পদ্ধতির গড়, এবং অবিন্যস্ত উপাত্তগুলো যদি থাকে তাহলে উপাত্তগুলোর সমষ্টি ভাগ মোট উপাত্তের সংখ্যা, যদি আমরা মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা গাণিতিক গড় পাবো। এখন এই যে সংক্ষিপ্ত পদ্ধতি এখানে আমরা লিখেছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কেন আমাদের প্রয়োজন হচ্ছে যখন আমাদের উপাত্তের সংখ্যাগুলো অনেক বেশি থাকবে, উপাত্তের সংখ্যা অনেক বেশি থাকবে, তো 50 জন বা 100 জন থাকবে এরকম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই গাণিতিক গড়গুলো সমষ্টি নির্ণয় করতে গিয়ে অনেক সময় সমস্যা দেখা যায় উপাত্তগুলোর সমষ্টি। তো এই উপাত্তগুলোর সমষ্টি আমরা যাতে সংক্ষেপে সংক্ষেপে ধরে গড় নির্ণয় করব। এখানে গড় নির্ণয় করতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে এটা একটা নিশ্চিত যে এখানে উপাত্তগুলোর যোগের কোনো সমস্যা থাকে না। এগুলো আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি আমরা এটি বের করে নেব, বের করে নিয়ে দ্বারা আমরা গাণিতিক গড় আমরা নির্ণয় করব। এখন কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করব তার একটি সুনির্দিষ্ট ছক এবং প্রক্রিয়া আমি তোমাদের সামনে আলোচনা করব। তো শুরুতে আসি যে এখানে আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে প্রথমত তোমাদের এখানে একটা অনুমিত গড় মানে অনুমিত গড় নির্ণয় করতে হবে, অনুমিত গড় ধরে নিতে হবে। সে গড়গুলো আমরা একটা গাণিতিক পদ্ধতিতে এখানে গড় নির্ণয় করে একটা জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে 35। তাহলে আমরা অনুমানিক আমাদের এখানে 35 উপাত্তটি না থাকায় আমরা এখানে 35 বাদে অন্য কোনো সংখ্যা একটা ধরে নেব, যেটা হচ্ছে একটা রেঞ্জটা বেশি করে ধরে নিতে পারবে, ধরে নেওয়া গড়। তো মোটামুটি ওই রেঞ্জের মধ্যে যেন গড়টা থাকে সেভাবেই আমাকে ধরে নিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এই পদ্ধতিতে সমস্যা 1-এর জন্য সংক্ষিপ্ত পদ্ধতি আলোচনার লক্ষ্যে আমরা প্রথমত এর অনুমিত গড় আমরা এখানে 30 থেকে 40 কিংবা 46 এর মধ্যে যে কোনো একটি গড় আমরা ধরে নিতে পারবো। তবে আমরা এখানে ধরব সংক্ষিপ্ত পদ্ধতির জন্য গড় নির্ণয়ের অনুমিত গড়। হ্যাঁ, তাহলে মনে করি উপাত্ত xi i equals to 1 2 3 1 2 3 ডট 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 n পর্যন্ত, এত এর অনুমিত গড় a equals to 30। অনুমিত গড় a equals to 30। প্রতি ক্ষেত্রে আমরা এই অনুমিত গড় থেকে যে উপাত্তগুলো আছে এখানে সেই উপাত্তগুলো একটি ছকে সাজাবো। ধরে নিলাম প্রথমত উপাত্ত, এখানে উপাত্ত হচ্ছে xi, উপাত্তগুলোকে যেহেতু xi দ্বারা প্রকাশ করেছি xi, এখানে 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলোকে আমরা উপাত্ত হিসেবে বিবেচনা করে উপাত্তগুলো আমরা লিখেছি 30, এখানে
40, 41, 45, 18, 41 এভাবে লেখা হয়েছে। এবং প্রতি উপাত্ত থেকে অনুমিত গড় যেটা, অনুমিত গড় 30, এই উপাত্ত বিয়োগ অনুমিত গড়, অনুমিত উপাত্তগুলো এক্সআই বলতে আমরা প্রথম উপাত্ত হচ্ছে আমাদের 41, এখানে আই তখন 1, অর্থাৎ প্রথম উপাত্ত আমরা আলোচনা করব 30 বিয়োগ, এখানে ক্রম অনুসারে সাজানো আছে, ধারাবাহিকভাবে আমরা শুরু থেকে যেটা যেভাবে আছে তাকে সেইভাবে আমরা যোগ বিয়োগ করতেছি। এক্ষেত্রে আমাদের মানের ক্রম অনুসারে সাজানোর কোনো দরকার পড়ে না, এজন্য যেভাবে আছে সেইভাবে উপাত্তগুলোকে লিখে আমরা প্রতি ক্ষেত্রে 30 বিয়োগ করতেছি। এখানে 30, 40 বিয়োগ 30, তারপরে দেখানো হয়েছে 41 বিয়োগ 30, 45 বিয়োগ 30। আমরা প্রতি ক্ষেত্রে বিয়োগফল বের করছি। বিয়োগফল বের করার পর আমরা বিয়োগফল পেলাম এখানে 10, তারপরে 11, তারপরে 15, 18 থেকে 30 বিয়োগ 12, -12, তারপরে 11, তারপরে -10, 15, এইভাবে আমরা এই উপাত্তগুলো বের করছি। উপাত্তগুলো বিয়োগফল বের করার পর আমরা এখানে ক্রমজিত গণসংখ্যা বের করব। ক্রমজিত গণসংখ্যাগুলো হচ্ছে এরকম, যে প্রথম যে পার্থক্য আমরা পাইলাম উপাত্ত এবং অনুমিত গড়ের পার্থক্য, এবং উপাত্ত এবং অনুমিত গড়ের পার্থক্য 10, পরেরটা হচ্ছে 11, এই জন্য 10 প্রথমেই লিখেছি। তারপর 10-এর পরে আছে 10-এর সাথে আবার 11 যোগ, তাহলে 21, আবার 21-এর সঙ্গে 15 যোগ, তাহলে হচ্ছে 36, আবার 36-এর সঙ্গে 12 বিয়োগ 24, তারপরে 24-এর সঙ্গে 11 যোগ 35, আবার 35-এর সঙ্গে 10 হচ্ছে বিয়োগ করা হয়েছে, 10 বিয়োগ 15, 25, 25 থেকে আমরা এইভাবে চলতেছি যে এখানে 25 যোগ 15 সমান 40, এখানে 40 যোগ 11 সমান হচ্ছে 51, 51 যোগ 15 66, 66 থেকে 5 -5 যোগ করছি, বিয়োগ করছি, বিয়োগ করলে এখানে হবে 61। এভাবেই আমরা এই কাজগুলো করছি। পরবর্তী ধাপে এখানে আমরা এখান থেকে এখানে 25 পর্যন্ত উপাত্তগুলি নিতে পেরেছি। এখানে প্রথম উপাত্তের সারিতে আমরা 25 পর্যন্ত নিয়েছি, তারপরের সারিতে আমরা 20 থেকে নেব, তাহলে 20 নিলাম, 20 থেকে 30 বিয়োগ, আবার 10 -10, 10 থেকে 30 বিয়োগ, এভাবেই প্রতি ক্ষেত্রে বিয়োগ করে বিয়োগফল যেটা হবে সেটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখানে আমরা কত পেয়েছিলাম 61 থেকে পেলাম এবার কত আমরা পাইলাম -10, তাহলে 61 থেকে কত বিয়োগ 10 পেয়েছি, 61 থেকে 10 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা প্রতি ক্ষেত্রে যা যা পাবো সেটা আমরা এখানে লিখেছি। এবং লেখার পরে সর্বশেষ আমাদের ফলাফল হচ্ছে ক্রমজিত গণসংখ্যা আসছে 115। এখানে এই 115 আসার পরে আমাদের জানি উপরের উপস্থাপিত সারণী থেকে বিয়োগফলের সমষ্টি, উপরের উপস্থাপিত সারণী থেকে বিয়োগফলের সমষ্টি পেলাম কত 115। এখন বিয়োগফলের গড়, যে বিয়োগফল যেটা পেলাম তার গড় আছে মোট উপাত্তের সংখ্যা কত 20টি আছে। এখানে আমরা বলে দিচ্ছি যে 20 জন শিক্ষার্থী, তার মানে এখানে গণসংখ্যা হচ্ছে 20। এই 20 দিয়ে আমরা এটা গড় করলাম, গড় করে পেলাম 5.75। অনুমিত গড়, প্রকৃত গড় হচ্ছে অনুমিত গড় যোগ এখানে বিয়োগফলের গড়, তা যোগ অনুমিত গড় যোগ বিয়োগফলের গড়, তাহলে এখানে আমরা গড় পেলাম 35.75। তাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে এটি সুবিধা। এখন এই অবিন্যস্ত উপাত্তের সাহায্যে গাণিতিক গড় নির্ণয়ের যে পদ্ধতিটি সেটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এবার আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করি, সেটি হচ্ছে সমস্যা 2-এ আমরা শেষ বিষয়টি উল্লেখ করেছি। সমস্যা 2-এ বিষয়টি হচ্ছে নিচে কোনো একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, এটা হচ্ছে এই পদ্ধতিতে আমরা একটা ছকে উল্লেখ করেছি। এটি কিন্তু অবশ্যই এখানে ছকে আমরা গণসংখ্যাটা মনে হয় দেইনি, আমরা গণসংখ্যাটা একটু ইনক্লুড করে নেই।
5, 10, 15, 20, 30, 16 মানে 4। পঞ্চাশ, 60, 70, 80, 100, ঠিক আছে। আমরা এই বিন্যস্ত পদ্ধতিতে গাণিতিক গড় আমরা নির্ণয় করব। বিন্যস্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা খুবই সোজা। এই পদ্ধতিটি সমস্যা 2, এটা আমরা বিন্যস্ত সমস্যা 2 এর হচ্ছে বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়। বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আগে আমরা একটা ছক তৈরি করে ফেলব। ছক হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর একটা হচ্ছে গণসংখ্যা। তোমরা জানো যে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। এখানে আমরা যে শ্রেণীব্যাপ্তি, তারপরে এখানে হচ্ছে কি গণসংখ্যা, তারপরে মধ্যমান, গণসংখ্যা, তারপরে গণসংখ্যা গুণন মধ্যমান। শ্রেণীব্যাপ্তিগুলো এখানে দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তিগুলো ছকে তৈরি করব সুন্দর করে। ছকে কিভাবে তৈরি করব সেটি একটু দেখি। শ্রেণীব্যাপ্তি মধ্যমান, মধ্যমান xi, এখানে গণসংখ্যা হচ্ছে fi, এটা হচ্ছে fi আর একটা হচ্ছে xi। তো প্রথমে আছে কত, 25 বিয়োগ ব্যবধান হচ্ছে 34, তারপর 35, শ্রেণীব্যাপ্তি ব্যবধান হচ্ছে 44, 45, 45 থেকে 54, 55 থেকে হচ্ছে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 75 থেকে 84, 85 থেকে 94। আমরা যে বিষয়টি এখন এখানে যে দেখাবো, এখানে মোট হচ্ছে গণসংখ্যা n, এখানে হচ্ছে সমষ্টি সামেশন fi xi। তো শ্রেণীব্যাপ্তি এখানে কত, মধ্যমান, তার মানে মধ্যমান বিয়োগ করে শ্রেণীব্যাপ্তির সংখ্যাগুলো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে,
সেটি এখন একটু দেখে আমরা একটু অন্য জায়গায় দেখাই যে 30 যোগ 25, 34 যোগ 25 সমান হচ্ছে 9, আর এটা হচ্ছে তোমার 2, 7 আর 2 4, 5, 5 শ্রেণীব্যক্তি কত? 25 থেকে শুরু 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে এখানে শ্রেণীব্যক্তি হচ্ছে 10। যদি 10 হয় তাহলে এখানে আমাদের শ্রেণীব্যক্তি 10, ঠিক আছে। এখানে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে 60, ভাগ করি 5, 9 ভাগ 2, যদি আমি 5, 9 করি তাহলে 2 দুগুণি 4, 2 দুগুণি 4, আমরা সুন্দর করে 4, আর এখানে হচ্ছে 1, 19, 9 দুগুণি 18, 18, 1 দশমিক 0.5, তাহলে 29.5। তাহলে 29.5 দিয়ে আমরা এটা বের করতে পারবো। 29.5, তাহলে 29.5, তাহলে 29.5, তাহলে এটা 10 যোগ করলে 39.5, তারপরে 49.5, তাহলে এখানে বলতে পারবো যে তাহলে 59.5, তাহলে 69.5, তাহলে এটা 79.5, তাহলে 89.5। গণসংখ্যাগুলো আছে এখানে 5, এই শ্রেণীব্যক্তিতে গণসংখ্যা হচ্ছে 5, এটি হচ্ছে 10, তারপরে 15, এটি 20, 30, 65 থেকে 74 পর্যন্ত 30, তারপরে তোমার 75 থেকে 84 পর্যন্ত হচ্ছে 16, আর 85 থেকে 94 পর্যন্ত হচ্ছে 4। এটি যদি আমরা সোজাসুজি লিখি তাহলে লিখবো, না হলে আমরা একটা করি সুন্দর করে ছক এঁকে সারি এঁকে সারির মধ্যে এদেরকে রাখবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন এটাকে গুণ করব। এই গুণফলগুলো আমরা পাশে লিখব, গুণ করব যে 29.5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে গুণফলগুলো তোমরা একটু করে নাও, গুণফলগুলো করে খাতায় বসাবে সুন্দর করে। এক্ষেত্রে গুণফলগুলো প্রথমটির জন্য হবে কত, 100 গুণ করলে হতে হবে কত হবে 147, 147.5। পরেরটা গুণ করো, দেখো পরেরটা গুণ করো, গুণফল সোজা, এটি 10 দ্বারা গুণ করলে হবে এটা কত 395.00, এখানে 0 নিব। তারপরটা 15 দ্বারা গুণ করো, 15 দ্বারা গুণ করলে গুণফল হবে কত 742.5, 742.5। তারপরেরটি দেখো যে এটা যদি আমরা গুণ করি গুণফল কত হবে, গুণ করবেন। আর এখানে FI XI, FI বলতে 5, XI বলতে এই 29.5, এই দুইটার গুণফল যেটা হবে সেই গুণফলটা আমরা কিন্তু এই কলামে লিখব। এই কলামে লিখব যে এখানে গুণফল হচ্ছে 147.50, তারপরে 195.00, এটা একটু গুণ করলে 742.5। এটা তোমরা গুণ করে সুন্দর করে খাতায় লিখে নাও। তার পাশাপাশি এটা কত হবে তাহলে 0, 5 দুগুণি 10, 0, 9 দুগুণি 18, আর 1 19, 9, হাতে 1,
5 দুগুণে 10 আর 1-এ 11। তারপর একটা গুণ করতে পারো 0.00 3 5 15 0, তারপর 3 5 15 5, হাতে 1, 3 6 3 লং 27 আর 1 28, 28 8, হাতে গেলো 2, 3 6 18, 18 19 20। তারপর একটু দেখে নেই যে গুণগুলো ঠিক হলো কিনা। এটা গুণ করলে হবে 1272.00, আর এটা গুণ হলে হবে 358.0। সামেশন শব্দের অর্থ আছে এই কলামে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। যোগ করলে যোগফল কত হবে? যোগ করলে যোগফলগুলো দেখো, এখানে হচ্ছে 5 5 10, 5 15, তাহলে 15 5, হাতে 1, 7 5 12, 13 14, 14 আর 9 হচ্ছে তোমার 14, 14 আর 9 23, 23 আর 8 31, 31 32 33, 33 আর 8 হচ্ছে তোমার 33 আর 8 হচ্ছে 41। পাঁচ 10 0 0 হবে। সামেশন FI XI সমান, এখানে লিখে দেই, গুণ করে যোগ করবে 61.90, 61.90। তাহলে আমরা এটার যোগফল এত পেলাম। এখন এটার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে বিন্যস্ত পদ্ধতিতে গড় নির্ণয়, পদ্ধতিতে গড় নির্ণয় হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় সমান হচ্ছে FI XI বাই N। তাহলে 6190 ভাগ, ভুল হয়েছে নাকি? 208 28 85। হ্যাঁ ঠিক আছে, এখানে 5 হবে না, এখানে হচ্ছে 0 0 হবে, অর্থাৎ 190.5 ভাগ হচ্ছে কত? 20, 20 না কত 100, 100 N এর মান এখানে হচ্ছে 100, 100 লিখে দিবা। তাহলে 100 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 1 2 3, 61.9। উত্তর নির্ণীয় গড় হচ্ছে
61.9। তো বিন্যস্ত পদ্ধতি থাকলে আমরা খুব সহজে এটার গড় নির্ণয় করতে পারি। শ্রেণীব্যাপ্তি মধ্যমান, এখানে শ্রেণীব্যাপ্তির মধ্যমানগুলো বের করতে হবে, বের করে গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে। গুণফল একটি ডানে যে কলামটা আছে সেই কলামে লিখতে হবে। সেই কলামে হচ্ছে গণসংখ্যা গুণন মধ্যমান। এখানে কিন্তু বিন্যস্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে ছক, অবিন্যস্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে ছক, এই ছকের বিষয়গুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই গড় নির্ণয় করতে পারবো। নাহলে পরবর্তীতে সমস্যায় পড়ে যাওয়া যে ছক কয়টা হবে, কলাম কয়টা হবে, সারি কয়টা হবে। এখানে শ্রেণীব্যাপ্তিগুলো সুন্দর করে লক্ষ্য করবে, 1 2 3 4 5 6 7, তাহলে 7, তাহলে একটা এটার জন্য একটা কলাম, একটা সারি, আর একটা সারি অতিরিক্ত 7 আর 2 হচ্ছে তোমার 9টি, তাহলে 9টা সারি তৈরি করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা সারি তৈরি করে নিলাম। আর শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা মধ্যমান, তাহলে 1 2 3 4, 4টি কলাম আর এখানে 9টা সারি সুন্দর করে একে উপাত্তগুলি বসিয়ে গুণ করে সমষ্টি নির্ণয় করতে হবে এবং গণসংখ্যাগুলোর মোট নির্ণয় করার পর এটাকে গাণিতিক গড় মানে উপাত্তগুলির যে আমরা গণসংখ্যা ও মধ্যমানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা বিন্যস্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারব। বিন্যস্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা অত্যন্ত সোজা, এটি তোমাদের জন্য মনে রাখাও সুবিধা হবে এবং তোমরা খুব সহজে এটার গড় নির্ণয় করতে পারবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।